নমস্কার, আপনি কে বলছেন? আমি মাধব রঞ্জন সরকার কলকাতা থেকে বলছি। হ্যাঁ, বলুন। ওই সন্দীপ জি আপনার নম্বর দিয়েছিলেন একটা লাইভ আলোচনার জন্য। কি ব্যাপারে একটু বলুন তো। আপনার যে বলুন তো। আধ্যাত্মিক জগৎ রয়েছে সেই প্রসঙ্গে বোধহয় আলোচনার জন্য বলেছিলেন। আধ্যাত্মিক আছে, আমার আধ্যাত্মিকটা একটু রিজনেবল, মানে যুক্তিসঙ্গত আধ্যাত্মিক। হ্যাঁ, সেইটাই বোধহয় মানে তার উপস্থাপন করার জন্য। তার সঙ্গে রয়েছে আপনার এই মানসিক মনোবিকাশের ব্যাপারটা রয়েছে, আত্মবিকাশ বা মনোবিকাশ রয়েছে। আর আর কি কি আলোচনা হয়েছিল, বিষয়গুলো তো অনেকগুলোর বিষয় রয়েছে। তারপরে মানব ধর্মের উপর আমার একটা প্রজেক্ট রয়েছে। আচ্ছা, মানব ধর্মই মহাধর্ম, এই স্লোগান, এই ট্যাগলাইনে প্রজেক্ট আছে। অর্থাৎ মনোবিকাশের মধ্য দিয়েই মানব বিকাশ সম্ভব। এটাই হচ্ছে আমার মূল বিষয়, মনোবিকাশ শিক্ষার মধ্য দিয়ে। হ্যাঁ, তো সেই আপনাদের। সেই হ্যাঁ, বলুন। টপিক নিয়েই বোধহয় আলোচনার কথা বলেছিলেন। তো আমি আপনাকে গতকাল রাতে মেসেজ করেছিলাম, তো আচ্ছা, আপনি তো হোয়াটসঅ্যাপ খোলেননি। তো তাহলে আমরা অন্য আমার একদিন কি আলোচনা করতে পারি এটা নিয়ে অনলাইনে, বা আপনি থাকেন কোথায়? আমি আগে কলকাতাতেই ছিলাম, এখন আমি কালনাতে আছি, অম্বিকা কালনা, এটা নবদ্বীপের কাছে। আচ্ছা, অম্বিকা কালনা, হ্যাঁ আমি জানি। তো আপনি কি কলকাতাতে, কলকাতায় কলকাতায় আসার কোনো কোথায় আপনাদের সেন্ট? হ্যাঁ, বলুন। কলকাতায় আসার কোনো প্ল্যান আছে এর মধ্যে? আহ, এই মুহূর্তে তো দেখছি না, দরকার হলে যেতে হবে। কোথায় সেন্টার আপনাদের? আমাদের ওরকম অফিস নেই, আমরা বাড়িতেই এখানেই আমরা কথাবার্তা বলি, আচ্ছা, আচ্ছা। সেখানেই সব কিছু আছে সেট আপ। কোথায় আপনার বাড়ি, কোথায়? এটা আমার টালিগঞ্জ, মানে কুদঘাট। কুদঘাট। টালিগঞ্জের যে পরের মেট্রোটা আছে তার সেখান থেকে কাছে। মানে কুদঘাটে আমার শেষ, শেষ যেটা আর কি। না, কুদঘাটটা শেষ নয়, এখন তো নিউ গড়িয়া অব্দি শেষ। না, কুদঘাট বলতে কুদঘাট যেটা মানে আপনি কোথায়? টালিগঞ্জ বলতে পারেন, টালিগঞ্জ। আমি টালিগঞ্জে ছিলাম এককালে, বহুকাল। আচ্ছা, তো টালিগঞ্জের যে মেট্রো আছে তার পরের মেট্রোটার হচ্ছে নেতাজি, যেটা আচ্ছা, যেটা নিউ গড়িয়ার দিকে গেল। মানে টুয়ার্ডস গড়িয়ার দিকে। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, তা টুয়ার্ডস। আমি ভাবছি সোজা খালের দিকে। না, না, না। ওই জন্য ভুল হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, কুদঘাটটা প্র্যাকটিক্যালি ওই দিকে তো, মানে মুভি টোন স্টুডিও টুডিও এইসব দিকে। হ্যাঁ, ঠিক ঠিক, মুভি রোডের উল্টো দিকেই বলতে পারেন। হুম। হুম, হুম। তাহলে আমরা মানে বাসদ্রোণীর দিকে। না, বার্লিনে তো গড়িয়ার দিকে ওই বাস রুটটা চলে গেল। আপনি তাহলে কুদঘাটেই বলছেন? আপনি যে মুভি টোনের কথা বললেন, হ্যাঁ। ঠিক তার অপোজিটে, মানে খালের এপারটায়, ওটাই তো কুদঘাট। হ্যাঁ গো, আমি যখন আমার বয়স যখন 20, 22, 23 এরকম হবে, হুম। তখন আমি অ্যাসিস্ট্যান্ট ফিল্ম ডিরেক্টর ছিলাম। আরে বাহ। হ্যাঁ, তো অসীম ব্যানার্জি বলে একজন ডিরেক্টর ছিলেন, ওই কুদঘাটেই বাড়ি। তো তার তার বাড়িতেও থাকতাম বা যাতায়াতও করতাম। তো সেটাও বহুত, মানে আমার ছোটবেলাকার কথা। সেটা কতদিন করেছেন? বেশ কয়েক বছরই ছিলাম, তারপরে দেখলাম যে আমার দ্বারা অর্থ সংগ্রহ করে ছবি করা সম্ভব হবে না, ওই অ্যাসিস্ট্যান্ট গিরি করে জীবন কাটাতে হবে। সেটা সেটা তো আমার উদ্দেশ্য ছিল না। আমার উদ্দেশ্য ছিল যে আমার যে দর্শন, মতবাদ বা যা কিছু আছে সেইগুলোর উপরে ছবি করা। সেই বয়সে আপনার দর্শন স্পষ্ট হয়ে গিয়েছিল? স্পষ্ট হতে চলেছে, হচ্ছে, মানে তৈরি তৈরি হচ্ছে। আমি আমি তাহলে বলতে হয়, আমি সত্যের সন্ধানে ছোটবেলা থেকেই ঘর ছাড়া বলতে বিভিন্ন সারা ভারতে, প্রায় সারা ভারতে বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্থান, বিভিন্ন জায়গায় ঘুরে 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 কোথাও দেখলাম সবই ভণ্ডামি চলছে, আসল কাজ কিছু হচ্ছে না। মানে পুরো ব্যাপারটাই আহ প্রশ্ন করলে তার কাছ থেকে কিছু পাওয়া যায় না। সে বলে ওই অমুক শাস্ত্রে আছে, অমুক জায়গায় আছে, ব্যাস ওই পর্যন্ত। দিয়ে তো হতাশ হয়ে শেষ পর্যন্ত হিমালয়ে গিয়েছিলাম বহুকালে। হুম। হিমালয়ে গোয়াতেও ছিলাম। সেটা তারপরে। হ্যাঁ, সেটা বলুন। আপনি ফিল্ম ডিরেকশন কখন ছেড়েছেন? আমার এই, মানে ঘটনা ঘটনাবহুল জীবন তো, এই সাল তারিখ গুলো কিছু মনে থাকে না বা মনে রাখা সম্ভব হয় না। ওকে, ওকে, তো কত বছর আনুমানিক বয়স তখন? আমার বয়স তখন ওই 23-24-এর মধ্যেই হবে, 22-23-24 এরকমের মধ্যে, এই সময়। ওকে, ওকে।
আমার হাতে তখন ওই বাঁশরি ময়না ছবি, বাঁশরি ছবি আমি ছিলাম ওই ওই সময়। ওকে, তারপর হিমালয়ে ছিলেন। হিমালয় তো বললাম এই মানে জীবনের সত্য, মহাজাগতিক সত্য আমাকে ছোটবেলা থেকেই পীড়া দিত যে হুম হুম উম, আমি আমি কে, আমি কেন, আমি কোত্থেকে এসেছি, আমি কোথায় আমার গতি, এই মহাজগতের কি উদ্দেশ্য, মহাবিশ্ব কেন চলছে, কি এর পেছনে রহস্য আছে। আমি এসেছি, আমার আগে কোটি কোটি মানুষ এসছে, আমি চলে যাব, আমার পরেও কোটি কোটি মানুষ হয়তো আসবে। ব্যাপারটা তাহলে কি হচ্ছেটা কি, এটা কিন্তু আমার ছোটবেলা থেকেই আমাকে পীড়া দিত, মানে খোঁচাতো আর কি। হুম তো এই প্রশ্ন নিয়ে, এই জানবার ইচ্ছা নিয়ে আমি বিভিন্ন জায়গায় ঘুরেছি, যেখানে যেখানে শুনেছি একটু জ্ঞানী মানুষ কিংবা মহাপুরুষ জাতীয় মানুষ বা ওই স্বঘোষিত যাকে বলে অবতার পুরুষ এইসব আছেন, তাদের কাছেও গেছি, আমি ওশোর কাছেও গেছি। হ্যাঁ, কিন্তু সবই সবই আমার ঠিক, আমি বললাম, প্রথমে বললাম আমি যুক্তিসঙ্গত আধ্যাত্মিকতা, মানে এই প্রচলিত আধ্যাত্মিকতা নয়। আহ তো যাই হোক, শেষ পর্যন্ত কোথাও কিছু আমার প্রশ্ন, আমার এরপর লেখাও আছে, উত্তর না পেয়ে পরে সবাই অনেকের পরামর্শে আমি হিমালয়ে চলে গেলাম। হিমালয়ে গিয়ে দেখলাম সেখানেও সেই একই ব্যাপার, বিভিন্ন রকমের সাধু মহারাজ সব রয়েছে, বিভিন্ন রকমের মানুষ। কেউ আহ যাক গে, ওই অত বাজে কথা বলে লাভ নেই। হ্যাঁ, মোট কথা আমার প্রশ্নের উত্তর পেলাম না। শেষ পর্যন্ত একটা গুহায় গিয়ে অনেকদিন ছিলাম, নিজেকে নিজে আত্মজিজ্ঞাসা, নিজেকে নিজে প্রশ্নবাণে জর্জরিত করার পরে আত্মধ্যানের মধ্য থেকে আমার ভেতর থেকেই উত্তর এসছে, একের পর এক উত্তর এসছে, সেই নিয়েই আমার দর্শন, সেই নিয়ে আমার মত। আপনি সবচেয়ে ভালো হয় আপনি গুগলে গিয়ে, গুগল ক্রোমে গিয়ে, আমার লিগাল নাম হচ্ছে সুমেরু রায়, RAY, আর একটা আধ্যাত্মিক জগতে একটা নাম পেয়েছিলাম, সেটা হচ্ছে মহর্ষি মহামানস। তো এটা লিখে সার্চ করলে আমার সম্পর্কে অনেক জানতে পারবে। হ্যাঁ, আমি সার্চ করলাম। আপনার কি ওখানে কোনো আশ্রম বা কিছু আছে? না, এখনো আশ্রম ঠিক মতো করে উঠতে পারিনি, বা সময় হয়নি। আহ, এমনি প্রচলিত ধর্মীয় বা প্রচলিত আধ্যাত্মিকতার ভিত্তিতে যদি করতাম, তাহলে অনেক শিষ্য, অনেক ভক্ত, অনেক ভিড় জমে যেত, কিন্তু সে তো নয় তো, অফবিটের ব্যাপার, যার ফলে ঠিক হয়নি এখনো কিছু, এবং পরে কি হবে জানি না। ওকে ওকে, তাহলে তাহলে আমরা একটা দিন ঠিক করে না অনলাইনে আলোচনা করবো বিষয়টা নিয়ে। আপনার পুরো ব্যাপারটা আপনি রাখবেন, তারপর সেখানে যদি কোনো প্রশ্ন কিছু আসে সেগুলো আমরা আলোচনা করবো, প্রশ্নোত্তর নিয়ে। হ্যাঁ, আমি আমার আমার পথের যে যে লাইন আর কি, তাতে তার ভিত্তিতে যে কোনো প্রশ্নের উত্তর দিতে আমি প্রস্তুত আছি। তবে প্রচলিত ধর্মীয় অবতার বা ধর্মীয় ব্যক্তিত্ব বা ধর্মীয় গ্রন্থ, এর উপর আমি কোনো প্রশ্নের উত্তর মানে দিতে প্রস্তুত নই, কারণ ওটা আমার বিষয় নয়। হ্যাঁ, সবকিছু তো জীবনকে ঘিরেই আলোচনা হবে। হ্যাঁ, জীবনের মূল সত্য নিয়ে আলোচনা হবে, কোনো ব্যক্তি বিশেষ বা কোনো ধর্মীয় গ্রন্থ বা ধর্মীয় ব্যক্তিত্বের উপর আলোচনা আমার কি করে করবো। না না, আমাকে সে কথা আমাকে বলছি, আমি তো খোঁচালে সে কথা বলছি। আমাকে খোঁচালে আমার ভেতর থেকে যেগুলো উত্তর আসবে সব আসবে, যুক্তিসঙ্গত উত্তর আসবে, কিন্তু তার বাইরে কিছু না। হ্যাঁ, আপনার আপনার যে দর্শনের কনসেপ্ট সেটা আপনি উপস্থাপন করবেন, এবং সেটার উপরে যে প্রশ্নগুলো আসবে আমাদের, বা আমাদের সঙ্গে যদি কোনো দর্শক বন্ধুরা থাকেন তারাও প্রশ্ন করতে পারেন, সেগুলো আপনি উত্তর দেবেন। এটাই, আর কিছু না। আর চ্যানেলের নামটা কি গো? আমাদেরটা হচ্ছে ULM বাংলা। UMM বাংলা। আমি আপনাকে হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি। আচ্ছা, হোয়াটসঅ্যাপটা আমার আগের হোয়াটসঅ্যাপটা নেই এখন, নতুন হোয়াটসঅ্যাপ আছে। আম, মানে যে নম্বরে ফোন করছেন এই নম্বরে হোয়াটসঅ্যাপটা নেই এখন। তাহলে আমাকে নম্বরটা বলুন। নম্বরটা দেখুন, দাঁড়ান, আমি রাস্তায় আছি, দেখছি, বলছি। ওকে। হ্যাঁ 82505 হয়েছে তো? হ্যাঁ, হয়েছে। 93951। ওকে। আপনি কে বলছেন একটু জানি, শুভ নামটা? হ্যাঁ, আমার নাম মাধব রঞ্জন সরকার। আচ্ছা আচ্ছা।
আচ্ছা, ঠিক আছে, তাহলে পরে আবার কথা হবে। হ্যাঁ, আমরাও আমরাও দর্শন এবং সমাজ ব্যবস্থা নিয়ে কাজ করছি। আমাদের একটি সংগঠনও আছে, ইউনিভার্সাল লাইফ ম্যানেজমেন্ট। আচ্ছা, তো আমাদেরও একটি দর্শন রয়েছে, একটি সমাজ ব্যবস্থা রয়েছে। তো সেহেতু সেহেতু আমরা বলছি যে মানুষের জীবনের যে উদ্দেশ্য, এটা স্পষ্টতা হওয়া দরকার সকলের কাছে, এবং সকলে এটা যাচাই করে নিক, এবং সেই অনুযায়ী সমাজ ব্যবস্থা বা রাষ্ট্র ব্যবস্থা নির্মাণ হওয়া উচিত। এ নিয়ে আমরা একটা প্ল্যাটফর্ম করেছি, ওপেন মঞ্চ করেছি। এখানে সমস্ত ধর্মের, বর্ণের বা আধ্যাত্মিক জগতের মানুষজন আসছে, আলোচনা হচ্ছে, আচ্ছা, যেন আচ্ছা। একটা সিদ্ধান্তে উপনীত হওয়া যায়। কারণ এত দর্শন রয়েছে, এত রকম রাষ্ট্র ব্যবস্থা, সংবিধান রয়েছে, মানুষ সেগুলোর কিছুই সুফল নিতে পারছে না। তাহলে কোথায় যে অসঙ্গতিটা রয়েছে সেগুলো আমরা মূল বোঝার চেষ্টা করছি। মূল বিষয়, মূল জায়গায় তো কেউ কাজ করছে না। মূল বিষয়টা কি? মূল বিষয়টা হচ্ছে আমার দর্শন বা আমার মতবাদের অন্যতম একটা পয়েন্ট হচ্ছে যে তুমি মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছো, পূর্ণ বিকশিত মানুষ হয়ে ওঠাই তোমার জীবনের প্রথম এবং প্রধান লক্ষ্য। বোঝাতে পারছি? হ্যাঁ, বুঝালেন, কিন্তু সেটা তো সকলে জানেই যে সে যে মানুষ, তার মনে যে না, মনুষ্যত্ব আছে, জেনেও ভালো জানে না, মন্দের বোধ, জেনেও জানে না, সে কি জেনেও জানে জানে না? না, না জেনেও জানে না। ওটা কানের পাশ দিয়ে বেরিয়ে যায়, ঠিক ভেতরে তাহলে ঢোকে না। তাহলে সেটা সে যে জেনেও না জানার ভান করছে, তার কারণটা কি? না, ভান করছে না সবাই। কারো কারো চেতনা এতই কম বা অন্ধবিশ্বাসের মহাচ্ছন্ন হয়ে রয়েছে যে ওটা সে নিতে পারছে না। সে মানে তার বিশ্বাসটাই, তার অন্ধবিশ্বাসটাই তার কাছে সত্যি। তার বাইরে আর সব মিথ্যা। নতুন কিছু গ্রহণ করার মতন ক্ষমতাই নেই তাদের, অনেকেরই, অধিকাংশ ধরুন লোকেরই। ধরুন যিনি চুরি করছে, হুম। তো তিনি কি জানেন না চুরি করলে আমার লাভ হবে, অপরের ক্ষতি হবে? সে কি ভালো মন্দটা বুঝেই তো করছে। তাহলে সে কেন করছে? তো কি করলে সে চুরি করবে না? এই নিয়ে আলোচনা করার রাস্তায় দাঁড়িয়ে হবে না। হ্যাঁ, হ্যাঁ, রাস্তায় আমি দাঁড়িয়ে সেটাই আছি বলছি, সেইসব বিষয়গুলো নিয়ে আমরা এই আলোচনা করি। ঠিকই আছে। কিছু নয়, ঠিক আছে। তো চুরির ব্যাপারটা আর এই ব্যাপারটা একটু তফাৎ আছে, কিছু তো তফাৎ রয়েছেই। আহ একদম প্র্যাকটিক্যাল জীবনের মধ্যে চলে গেলাম আর কি। ঠিক আছে, মানে সে তো যেতেই হবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আহ, তো তাহলে ঠিক আপনি আছে, আপনি কখন কিরকম ফ্রি থাকেন, তা কোন দিন কি আলোচনা করতে পারি আমরা? মানে ফোনের মাধ্যমে। ফোনে নয়, লাইভ ভিডিওতে। বুঝতে পেরেছি, আমার গলাটা বসে গেছে, আমার শরীরটা ভালো যাচ্ছে না, এই গলা নিয়ে কথা বলা মানে ঠিক আরামদায়ক হচ্ছে না, শ্রুতি শ্রুতি মধুরও হচ্ছে না। সেই জন্য একটু টাইম নিচ্ছি। আমি আমি কালনাতে আমার একটা ইয়ে আছে, আমি সাইকোথেরাপি, হিপনোথেরাপি প্র্যাকটিস করি, মানে মনোরোগের চিকিৎসা করি। ওকে। আমার শ্যামবাজারে আগে চেম্বার ছিল, শ্যামবাজার 5 মাথার মোড়েই, 204 এপিসি রোডে। তো বয়স বেশি হওয়ার কারণে এখান থেকে যাতায়াত করা সম্ভব হচ্ছে না বলে ওটা বন্ধ করে দিয়েছি। তারপর দীর্ঘদিন বন্ধই ছিল, আবার নতুন করে শুরু করেছি গত সপ্তাহে। আচ্ছা, শ্যামবাজারে তো আসছেন? না, শ্যামবাজার আসছি না, আমি বাড়িতে এখানেই কালনাতেই চেম্বার কালবাতি আছে। করছেন, ওকে। শ্যামবাজারে ট্রেনে এত ভিড় যে যাতায়াত করা সম্ভব হচ্ছে না, দাঁড়াবার জায়গা হচ্ছে না। হুম, হুম, হুম। তারপরে তো ওখান থেকে আবার শ্যামবাজারে যেতে হবে, শ্যামবাজারে সেখানে ধকল আছে, পেশেন্ট দেখার ধকল আছে। আমি ওই মানে মানসিক মন নিয়েই ব্যাপার আমার, মূলত মন নিয়েই ব্যাপার। ঠিক, ঠিক। মনোবিকাশ, আত্মবিকাশ, এটা হচ্ছে মানে আমার আরেকটা পয়েন্ট হচ্ছে যে একমাত্র মনোবিকাশ শিক্ষার মধ্য দিয়েই প্রকৃত মানব বিকাশ সম্ভব। ওকে। তো এই হচ্ছে দুটো পয়েন্ট বললাম, এইগুলো মূল পয়েন্ট। এই পয়েন্টে কাজ করতে পারলে তবেই আপনারা যা চাইছেন বা আমরা যা চাইছি সেটা সম্ভব হবে, নচেত কিছুতেই সম্ভব হবে না। ব্যক্তি এককের বিকাশ না ঘটলে মানব জাতির বিকাশ ঘটবে না, দেশের বিকাশ ঘটবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। হ্যাঁ, অন্ধ হাজার এইখানে হাজার যদিও বছর, আমাদের দর্শনের সঙ্গে কন্ট্রাডিক্ট করছে। সেটা আহ, বলবেন, সেটা হ্যাঁ, সেটা বলবেন, আলোচনা, সেটা হ্যাঁ, আলোচনা না করলে আলোচনা সেটা হবে। সাপেক্ষ। হ্যাঁ, তো হ্যাঁ, বিতর্ক তো হতেই পারে। ঠিক, ঠিক। হাজার হাজার বছর ধরে মানুষ বিভিন্ন ধর্ম বলতে আমি সব ধর্মকেই বোঝাচ্ছি, রিলিজিয়ানকেই বোঝাচ্ছি মেনলি। ধর্ম বলতে যা বোঝায় এগুলো ধর্মই নয়, এগুলো সব রিলিজিয়ান, সে তার উপর ব্যাখ্যা আছে। তো এই তথাকথিত ধর্ম বা রিলিজিয়ান মানুষকে অন্ধকারে আবদ্ধ করেছে, অন্ধকারের ঘেরাটোপে বন্দি করে রেখেছে, যার ফলে আজও এত হাজার হাজার বছর পরেও মানুষের চেতনা যথেষ্ট বিকশিত হয়নি। আর চেতনা বিকশিত না হলে সে তো মানুষই নয়, তখন সে শিশু মানুষ। সে কি করে তার 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 কাছ থেকে কি আশা করা যাবে?
মানে আপনি আপনাকে ব্যতীত অন্য কাউকে বলছেন তাদের চেতনা বিকশিত হয়নি, শুধু আপনার হয়েছে এরকম কিছু, নাকি এরকম আছে আরো আমি মানুষ? চেষ্টা করছি, আমি বুঝতে পারছি যে এইটা হচ্ছে না, এটা হচ্ছে, কিন্তু হুম আমার হয়ে গেছে এই চেতনা বিকাশ, এটা তো বলতে পারি না আমি। হুম হ্যাঁ, আমি চেষ্টার মধ্যে দিয়ে আছি। এখন বিকাশের কোনো সীমারেখা নেই এখানে। হুম, আমি কোথায় আছি, একটা হয়তো মাঝামাঝি কোনো পথে দাঁড়িয়ে আছি, কিন্তু আমি বুঝতে পারছি, গোলটা দেখতে পাচ্ছি, বুঝতে পারছি, কিন্তু সেখানে আমি পৌঁছাইনি। শুনুন, একটা কথা, মুদ্রা কথা, অন্ধবিশ্বাসী মানুষ যথেষ্ট সচেতন মানুষ নয়। যথেষ্ট চেতনার বিকাশ ঘটলে সে আর অন্ধবিশ্বাসী হবে না, সে পুরো যুক্তিবাদী হবে। যুক্তিবাদী মানে তথাকথিত যুক্তিবাদী নয়, প্রকৃত যুক্তিবাদী হবে সে। হুম সচেতন মন অবচেতন মনকে জানা মানেই নিজেকে জানা। আমরা নিজের মনকেই জানি না। যে মন, যে আমি বলছি, আমিটা কে, আমি সবই তো মন আসলে। আপনি কথা বলছেন, আমি কথা বলছি, এগুলো কে বলছে? মনই বলছি। সে মন সম্পর্কে যদি আমার যথেষ্ট ধারণা না থাকে, স্পষ্ট ধারণা না থাকে, তাহলে কি করে আমি মানুষ হলাম? আমি ওই শিশু মানুষ, যথেষ্ট বিকশিত মানুষ নই, এটাই হচ্ছে কথা। তো সেই মানুষেই দেশ ভর্তি হয়েছে। আমি দাঁড়িয়ে আছি, আমার চারিপাশে যাদের দেখছি, এই রাস্তায় দাঁড়িয়ে আছি, সবই কারো ধারণা, নিজের সম্পর্কে কোনো ধারণা, নিজের সম্পর্কে ধারণা মানে নিজের মন সম্পর্কে ধারণা। নিজের মন সম্পর্কে কিছুই জানে না তারা। আমি কে বলতে কি, আমিটা কি, আমি তো মন। কিন্তু কিন্তু এটাও তো দেখা গেছে, ধরুন বলুন। এই সমাজের যে মানুষজন, ধরুন একই পরিবারের ধরুন ৩-৪ জন ছেলে মেয়ে আছে, তাদেরকে মা বাবা একই রকম সুযোগ সুবিধা দিল শিক্ষার ক্ষেত্রে, কিন্তু প্রত্যেকেই তো একই রকম ভাবে শিক্ষিত হবে না। না, হবে না। কেউ হয়তো পড়াশোনা করতেই পারলো না, এরকম হয়। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আপনি কি বলবেন? তাকে তো সব রকম সুযোগ সুবিধা কিছু সবকিছুই দেয়া হয়েছে। কিছুটা আছে ঘটনাক্রমে, কিছুটা হচ্ছে আমরা আসলে কি, আমরা বর্তমান মানুষরা হচ্ছে সংকর জাতির মানুষ, মিশ্র। আপনার সঙ্গে আমার কোনো মিল নেই, 2-3টে ভাই, 4টে ভাই, 5টা ভাই আছে, কারোর সঙ্গে কারো মিল নেই, সবাই মিশ্র জাতি। যখন মিশ্র হয়েছে, অনবরত একের পর এক মিশ্র হয়েছে। এই ভারতের কথাই ধরুন, বিভিন্ন জাতি, বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন ধর্মী বিধর্মী, তারা এই ভারতে এসছে, আক্রমণ করেছে, ধর্ষণ করেছে। আমরা সবাই একটা মিশ্র জাতি, কারোর সঙ্গে কারো মিল নেই। আমি একটা উদাহরণ দিচ্ছি। ধরুন, নির্ভেজাল একটা জাতি, ধরুন একটা শালিক পাখি, সে যদি মিশ্র না হয়, তাহলে দুটো শালিকের মধ্যে একই চেহারা হবে। কিন্তু জাতি যখন মিশ্র হয়ে যাবে, সংকর জাতি হয়ে যাবে, তখন এক একজনের এক এক রকম চেহারা, এক একজনের মন এক এক রকম। এগুলোকে ভালো করে বুঝতে হবে। না বুঝে, এগুলো মূল বিষয়টা না বুঝে শুধু শাখা প্রশাখায় জল ঢাললে তো কিছু লাভ হবে না। না, ঠিক ঠিক আছে, কিন্তু আপনি যে মিশ্র বলছেন, এটা তো আর এখন চেঞ্জ করা যাবে না, এটা তো একটা না, শ্রেণীতে চেঞ্জ আনা যাবে করা না। যাবে না, এগুলো চেঞ্জ করা যাবে না। করা যাবে না এ তাহলে? আরো মিশ্র, তাহলে আরো 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 মিশ্র হচ্ছে, প্রতিদিনই মিশ্র হচ্ছে। হ্যাঁ, মিশ্র হচ্ছে এখন। তাহলে আমরা বলতে পারি যে এক একজনের চেতনার বিকাশ এক এক রকম থাকবে। এক একজনা এক একটা চেতন স্তরে রয়েছে। হ্যাঁ, তো তাহলে কারোর সেই চেতন, বিকাশের যে স্তর সেটা আলাদা আলাদা হবে, কারোর একই স্তরে এবার হবে না। আমি আমি ধরুন মনোবিকাশের ক্লাস করছি, কথা বলছি, হুম মনোবিকাশের ক্লাস করছি, সেখানে 40 জন 50 জন রয়েছে। এবার যেখানে যে লেভেলে রয়েছে, যে কনসাস লেভেলে রয়েছে, সেখান থেকে সে হয়তো আরেকটু এগিয়ে যাবে। হুম কিন্তু সবাই সবাই তো একই লেভেলে আসতে পারবে না। এই কারণে, এই মানে লেভেলটা সবার সমান না থাকার কারণে। হ্যাঁ, কিন্তু বিকাশ এইখানে তো কিছু না কিছু হবেই। মনোবিকাশের পাঠশালায় যদি তারা নিয়মিত নিষ্ঠার সঙ্গে অধ্যয়ন করে বা প্রশিক্ষণ নেয়, তাহলে বিকাশ কিছু না কিছু হবে। এবার যেখানে ছিল সেখান থেকে একটু এগিয়ে যাবে, বা কিছুটা এগিয়ে যাবে, বা যার ক্ষমতা যে বেশি এগিয়ে ছিল, সে আরো বেশি এগিয়ে যাবে। রাইট। আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ, না, আপনি বোঝাতে পারছেন, সে তো এলে খানিকটা সে বুঝবেই সেই সংস্পর্শে এলে পরে। কিন্তু আমি যেটা বলছি যে
আপনি যে স্তরের কথা বলছেন সেই স্তরে তো সকলে পৌঁছাবে না। তাহলে যারা পৌঁছাতে পারবে না, যাদের রুচি নেই এটা বোঝার বা জানার, তাহলে তাদের জীবনযাপন তো কিরকম ভাবে থাকবে? তারা কি ভেবেই এইবার থাকবে নাকি এই তাদেরও? এইবার প্রথম ব্যাচে ধরুন যারা এলো মনোবিকাশের কেন্দ্রে, মানে মনোবিকাশ কেন্দ্রে বা আত্মবিকাশ কেন্দ্রে যারা এলো, তাদের তো বিকাশ এই শিক্ষণ বা প্রশিক্ষণের মধ্য দিয়ে কিছুটা তো বিকাশ হবেই। তার ফলে তাদের জীবনযাত্রা অনেক পরিবর্তন হবে। এবং এটা তো একই একই জীবনে এগুলো মানে পরিবর্তনগুলো সব মানে বোঝা যাবে না। এবার তার বিকাশের ফলে তার ফ্যামিলির মধ্যে কিছুটা তার সংক্রামিত হবে, প্রভাব পড়বে, এবং তার ছেলে মেয়েদের মধ্যে প্রভাব পড়বে। এইভাবে কয়েকটা জেনারেশন পরে আস্তে আস্তে সেই ফলটা পাওয়া যাবে। এটা নয় যে মানে হাতের মোয়ার মতন আজকে ক্লাস করলো কালকেই ফল পেয়ে গেল সবাই, এটা তো হবে না। কারণ আমরা হাজার হাজার বছর ধরে অন্ধকারে রয়েছি, যে তিমিরে ছিলাম সেই তিমিরেই আছি। সভ্যতা বলুন, এই প্রচলিত শিক্ষা বলুন, আমাদেরকে শুধু ওপরে ওপরে একটা মুখোশ দিয়ে দিয়েছি, আর এছাড়া কিছু না। আমরা যে তিমিরে ছিলাম সেই তিমিরেই আছি, আমাদের মনের কোনো উন্নতি ঘটেনি। সাবকনসিয়াস মন, আমার বলুন আপনার বলুন সবারই এখনো সেই কি আদিম অবস্থায় রয়েছে। কনসিয়াস কনসিয়াস মাইন্ডের বিকাশটা কার? বিকাশটা সাবকনসিয়াসের নয়, বিকাশটা হচ্ছে কনসিয়াস মাইন্ডের। এই কনসিয়াস মাইন্ড যথেষ্ট বিকশিত হয়নি। কনসিয়াস মাইন্ড যত বিকশিত হবে, সাবকনসিয়াস মাইন্ড তত পরিশীলিত হবে। ধরুন আমার আপনি যেরকম বিকশিত মন চাইছেন, ধরুন আপনার কাছে চাইছি না আমি, চাইছি মানে কি, আবার চাইছি না আবার চাইছিও। ধরুন আমার চারিপাশের মানুষগুলো যদি বিকশিত হয়, তাহলে আমার কি বলবো, আমার জীবনযাত্রাও যথেষ্ট উন্নত হয়ে যাবে, আমারও ভালো লাগবে। কিন্তু তারাও যদি দূষিত মনোদূষণ, যে দূষিত বলতে এখানে মনোদূষণের কথা বলছি, তারাও যদি বিকৃত দূষিত মনের মানুষ হয় বা অসুস্থ মনের মানুষ হয়, তাহলে আমার বেঁচে থাকাটাও তো খুব সুখকর হবে না। আমার চারিপাশের মানুষগুলো যদি বিকশিত হয়, আমার বেঁচে থাকাটাও খুব সুখকর হবে, আনন্দদায়ক হবে। এইটাই তো মূল কথা। হ্যাঁ, কিন্তু সেটা কিভাবে হবে? মানে চেতনার বিকাশ হয়ে গেল, কিন্তু তারপরে বিকাশ হয়ে গেলেও তো তার সস্তা তো তার নয়। তার যে তার যে মেটেরিয়াল জগৎ, তার যে শিক্ষা, জীবিকা, সুখ সুবিধা, সুরক্ষা, সেগুলো কিভাবে সে করবে? এই ব্যবস্থা ছাড়া তো বিকশিত আর সে সুখ বিকশিত পাবে না। মানুষকে বলতে হবে না যে তুমি এইটা করো, তুমি এটা করো না। এই বিধিনিষেধের বেড়াজালে তাকে আটকাতে হবে না। বিকশিত মানুষ সে নিজেই সিদ্ধান্ত নিতে পারবে যে কি করা উচিত না করা উচিত নয়। হ্যাঁ, মানে তাকে আপনি বলছেন শান্ত হয়ে যেতে, মানে শুধু বাতাস খেয়ে সে থাকতে পারবে সুখে? এটা আবার কি কথা হলো? হ্যাঁ, আমি সেটাই বলছি। মানে তার যে মেটেরিয়াল যে প্রয়োজন, ধরুন তার আপনি আপনি জীবনযাপনের যে সুখ সুবিধাগুলো প্রয়োজন, সেগুলো সে কি করে অর্জন করবে? সেখানেই তো কন্ট্রাডিক্টর আপনি চলে যেটা আসে। বলতে চাইছেন সেটা কি তাকে যথেষ্ট সুখ সুবিধা, যথেষ্ট অর্থ সম্পদ দিয়ে দিলে সে তার বিকাশ ঘটে যাবে? না, না, কিন্তু সেটা তো প্রয়োজন সুখ তো সুবিধার জন্য প্রয়োজন, জীবনে। প্রয়োজন তো প্রয়োজন আমাদের পরিমণ্ডল যেভাবে তৈরি হয়েছে তার মধ্য দিয়েই তাকে এগোতে হবে। সেখানে তো সে আঘাতপ্রাপ্ত হবে, ধাক্কা খাবে বা সে সরে যাবে, কারণ সেখানে তো। যত ধাক্কা খাবে তত চেতনা বাড়বে। কিন্তু ধরুন ধরুন একটা ভালো একটা চাকরি, সরকারি চাকরি, যেটা সুরক্ষিত চাকরি আমরা বলি, হুম, যে সেটা খুবই দরকার একজন মানুষের জন্য, তো হুম। তার পরিবারের জন্য। এখন সে চাকরি করতে গেল, সেখানে ভ্যাকেন্সি আছে ধরুন 10 জন, সেখানে ধরুন 1000 জন ফর্ম ফিল আপ করেছে, তাহলে তো সেখানে তো বাকি যে ছাঁটাই হবে, 10 জনই সে যাবে। তো সেখানে কি করে সকলেই সুযোগ পাবে? প্রথম কথা হচ্ছে এত জনসংখ্যা বৃদ্ধিটাই তো হচ্ছে চেতনার অভাবের কারণে। চেতনা অভাবের, যথেষ্ট চেতনার অভাবের জন্যই তো এত জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে। খুব উচ্চ চেতন মানুষ কখনো এত সন্তান নেবে না, বা কিন্তু সন্তান নেবেই না, হয়তো নেবেই কিন্তু না। কিন্তু এখন তো হয়ে গেছে, এখন আপনি হ্যাঁ, কিভাবে হয়ে সমাধানটা গেছে দেবেন এখন। সেইটা? এই এই পরিবেশ পরিস্থিতিতে যার চেতনার বিকাশ ঘটেছে সে ঠিক পথ বেছে নেবে, সে ঠিক ব্যবস্থা করে নেবে। কিন্তু কিন্তু আমি তো দেখছি বহু চেতনাবান মানুষজন বহু দুঃখ কষ্টে রয়েছে। সাধু এইটাই তো সন্তদের কথা গন্ডগোল যদি হচ্ছে, দেখেন। চেতনাবান মানুষই দেখতে পাচ্ছি না। আপনি আমাকে চেতনাবান মানুষ দেখাচ্ছেন, বহু চেতনাবান মানুষ কোথায়? আমি তো দেখতে পাচ্ছি না কাউকে।
আপনি দেখতে আমি পাচ্ছেন তো না, দেখতে কিন্তু পেলে খুব আনন্দিত হতাম। আমি আমি দেখতে আমি দেখেছি যারা ভালো মানুষ রয়েছে, ধরুন আপনি যেভাবে বলছেন যে কারণ ভালো মানুষ আর চেতনা মানুষ এক জিনিস নয়। ভালো মানুষ মানে মানব দরদি, কিংবা খুব নিরীহ প্রকৃতি, বা সাথেও থাকে না পাঁচেও থাকে না, এগুলোই কি ভালো মানুষ? না সেটা নয়, বা এরকম নিরীহ তো ভদ্রলোক হলেই কি ভালো ভালো মানুষ? মানে আমি যে ভালো মানুষের কথা বলছি, সেটা যে যথেষ্ট সচেতন, আত্মসচেতন, সমাজ সচেতন, রাজনীতি সচেতন, সব দিক থেকে সে সচেতন। এই এইটাই হচ্ছে চেতনা। আর কি চেতনা? হচ্ছে বোধ শক্তি। চেতনা মানে ওইসব আধ্যাত্মিকতার বুলি নয়। চেতনা হচ্ছে বোঝার ক্ষমতা, গ্রহণ আমি করার আমি ক্ষমতা। আমি তাই তো বললাম যে দেশ এটা হওয়ার পরেও পরেও সে সুখী কি করে থাকবে? সে হয়তো মানসিক দিক থেকে হয়তো সে শান্তি পাচ্ছে, সে বুঝতে পারছে যে মানুষের মন কি, আত্মা কি, শরীর কি, ব্রহ্ম কি, জগৎ কি, বা বাকি সব বুঝতে পারছে, কিন্তু সেটা সে জীবনে অ্যাপ্লাই কি করে করবে? তার জন্য তো তাকে সুখ সুবিধাগুলো পেতে হবে না জীবনের জন্য। যে দুঃখের কথা বুদ্ধ বলে গিয়েছেন, তাই না, যে যে ইচ্ছের নরক কথা বলে গিয়েছেন। যে নরক তৈরি হয়ে গেছে, সেই নরকের মধ্যে থেকেই তাকে চেষ্টা করতে হবে নিজের জ্ঞান বুদ্ধি বিবেচনার মধ্য দিয়ে যথেষ্ট ভালো থাকার চেষ্টা করতে হবে। এছাড়া তো এখনই কিছু হাতে হাতে ফল দেওয়ার মতো কিছু নেই। হ্যাঁ, তাহলে তো সেটা নিয়েই তাহলে আমরা আলোচনা করব যে এখনই চেতনাবান হলে বা মানুষকে চেতনাবান করতে গেলে সে কিভাবে কি করবে, সেই সুখ সুবিধাগুলো পাবে কি করে। যেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করি আমরা, বিষয়টা হচ্ছে আপনাকে প্রথমেই বললাম যে একটা হচ্ছে জীবন দর্শন, একটা হচ্ছে সমাজ ব্যবস্থা। এই দুটো যদি মেলবন্ধন না থাকে তাহলে কিন্তু সমস্যাগুলো থেকে যাবে। তাহলে সমাজ সমাজ তো এই ব্যক্তি এককের সমন্বয়ে তো সমাজ। তো হ্যাঁ, সেই ব্যক্তি এককগুলো যদি প্রত্যেকে যদি একটু একটু করে বেশি বেশি চেতন সম্পন্ন হয়ে ওঠে, যথেষ্ট চেতন সম্পন্ন হওয়ার পথে এগিয়ে যায়, তাহলেই সমাজের পরিবর্তন হবে, নচেত পরিবর্তন হবে না। ওই মার্ক্সবাদ দিয়ে হবে না। মার্ক্সবাদের প্রয়োগ নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা হয়েছে, অনেক কিছু হয়েছে, কিছু হয়নি। বাস্তবে কিছু হয়নি। যেটা হয়েছে সেটা হচ্ছে একটা এক শ্রেণীর এক নেতা গড়ে উঠেছে। আহ, মানে কি বলবো, তাদের তো যে যে নেতাগুলো গড়ে উঠেছে তাদেরও তো চেতনা বিকশিত হয়নি। ফলে কি হচ্ছে, তারা সুখ সুবিধা নিজেদের জন্যই চিন্তা করেছে, শুধু পার্টি, নিজের স্বার্থ এই চিন্তা করেছে। কাজের কাজ কিছু হয়নি, মানে জনগণের বা সমাজের মানুষের কিছু লাভ হয়নি। একদল মানুষকে খেপিয়ে দিয়ে বিপ্লবের নামে বিপ্লব হয়নি। এগুলো বিপ্লব নয়। বিপ্লব কিসের? বিপ্লব হচ্ছে চেতনা বিকাশের বিপ্লব, আধ্যাত্মিক জাগরণের বিপ্লব। আধ্যাত্মিক কথা বলতে যা বোঝায় সাধারণ মানুষ, এটা আধ্যাত্মিকতাই নয়, সেগুলো ভুল কথা। আধ্যাত্মিকতা মানে আমিকে কেন্দ্র, আত্মকে কেন্দ্র করে যেসব বিষয়, সে বিষয় হচ্ছে আমি কে। এইখান থেকে শুরু হলো আমি কেন, আমি কোত্থেকে এসেছি, আমি কোথায় যাব। এইখান থেকে আধ্যাত্মিকতার শুরু। আধ্যাত্মিকতা মানে ঠাকুর পুজো নয়, আহ আল্লাহ গডের উপাসনা নয়, মোটেও নয়। ওগুলো আধ্যাত্মিকতাই নয়, ওগুলো ধর্ম, ওগুলো রিলিজিয়ন। রিলিজিয়ন কথাটাই এসছে রিলিজিও কথা থেকে। গ্রিক শব্দ রিলিজিও কথার মূল কথা মানে হচ্ছে বন্ধন। কিন্তু একটা সম্প্রদায়ের মধ্যে, একটা গোষ্ঠীর মধ্যে বেঁধে রাখা, একটা ঘেরাটোপে, অন্ধকার ঘেরাটোপের মধ্যে বেঁধে রাখাই হচ্ছে রিলিজিয়নের মূল উদ্দেশ্য। সমাজের উন্নতি, মানুষের উন্নতি রিলিজিয়নের উদ্দেশ্য নয়। যাকে রাস্তায় দাঁড়িয়ে অনেক কথা হচ্ছে। কিন্তু কিন্তু যারা আধ্যাত্মিক চর্চা করছে, হ্যাঁ। আপনি যে গতানুগতিক ওইতে পূজা প্রার্থনা এইসব যে করছে, হুম। তারা তারা কি শুধু মানে অজ্ঞতার বা অন্ধবিশ্বাসের কারণেই করছে, নাকি সেখানেও একদম একদম তাদের একদম কোনো একদম প্রয়োজন চাইছে, যে তাদের যে অভাবগুলো রয়েছে সেগুলো কেউ পূরণ করতে পারছে না বলে সে চাইছে, এটাও তো একটা কারণ। ঠিক, আর একটু গুছিয়ে বলুন। হ্যাঁ, ধরুন যারা পূজা প্রার্থনা বা এই গতানুগতিক যে আহ আধ্যাত্মিক ভালো জগতে, থাকতে চাইছে, ভালো থাকতে চাইছে, এই তো। হ্যাঁ সে কিছু চাইছে, তার যে অভাব রয়েছে, দুঃখ কষ্ট রয়েছে, সেটা তো বর্তমান যে ব্যবস্থা বা সরকার সেটা সুরাহা করতে পারছে না। সরকার কি করবে? আমাকে নিয়েই, আপনাকে নিয়েই তো সরকার। সরকার কে? এই রাজনৈতিক দলগুলোতে যারা আছে সবই তো এই আমার আপনার ভাই বোন, কিন্তু ভাইপো, এরাই তো। আবার কিন্তু কি? এই যে এত সংখ্যক মানুষ, এদেরকে যদি আপনাকে ব্যবস্থিত করতে হয়, সুখ সুবিধা দিতে হয়, তাহলে তো আপনার একটা সিস্টেম, একটা সরকার, সংবিধান, একটা তো ব্যবস্থা আপনাকে করতেই হবে। সরকার কেন করবে? সরকারে যারা আছে তারা তো সেই মানে স্বল্প চেতনের মানুষ। তাহলে তাহলে তাদের কাছ থেকে কি আশা করা যায়? হ্যাঁ, তাহলে তো এটা নিয়ে আরো বেশি করে আলোচনা করা দরকার, যে কিভাবে কি করলে সকলের সুখ সুবিধাগুলো সুরক্ষিত হবে। সবাইকে যদি
প্রত্যেকটা স্কুলে যদি ছোট মানে ক্লাস 5 থেকে বলুন যদি মনোবিকাশের পাঠ দেওয়া হয় তাহলেই অনেক উন্নতি হবে, প্রকৃত মনোবিকাশের পাঠ। এটাই হচ্ছে একমাত্র মানে সমাধান। প্রত্যেকটা স্কুলে যদি একেবারে সেই ক্লাস 5 থেকে কি 4 থেকে যদি মনোবিকাশের পাঠ দেওয়া হয় অল্প অল্প করে একেবারে উচ্চ শ্রেণী পর্যন্ত, তাহলেই সম্ভব হবে। সেটা তো ধরুন ওই আপনি মনোবিকাশের পার্ট দিলেন, হুম, সেখানে ধরুন আমি বলছি যে 10 টাকা রয়েছে, হুম। কিন্তু এই এই 10 টাকা ধরুন দিয়ে প্রত্যেকের তো আপনি পেট ভরাতে পারবেন না। প্রত্যেকের ধরুন চেতনা উন্নত টাকার রয়েছে, কথা আসছেই না এখানে, মনোবিকাশের পাঠের মধ্যে কোনো টাকার গল্প আসছে না, তাহলে সুখ তাহলে সুবিধার সে কথা শুধু আসছে না। মনের বিকাশ করে কি করবে, তাই না? সে তো আমি যাকে আমি যেটা এখন বলছি রাস্তার যে কথা না, পরে বাড়িতে মনের এসে কথা বলবো। মনের যে বিকাশ, একটা তো আপনি মানসিক দিক বললেন, একটা তো আরেকটা তো আপনার বৈষয়িক দিকও রয়েছে, যেটা শারীরিক দিক আমরা বলছি, যেটা যে শরীরকে চালনা করার ব্যক্তি জন্য। একক থেকে গোষ্ঠী থেকে সমাজ, সবার বিকাশ যখন আস্তে আস্তে ঘটতে থাকবে তখনই সমস্যাটা আপনার থেকে সমাধান হবে। নচেত কোনো পদ্ধতি নেই, আর কোনো বিকল্প পদ্ধতি নেই এর সমাধান করার। শুধু মাথা খুঁড়ে মরাই হবে, কিচ্ছু লাভ হবে না। কিন্তু 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 বিজ্ঞান বা সমাজ ব্যবস্থা তো অনেকটাই মানুষের উন্নতি করেছে, তাই না? আমরা আজকে যে কথা বলছি অনলাইনে, বা আমরা বিজ্ঞান যে মানুষকে সুখ সুবিধা বস্তু দিয়েছে। পরিষেবা ব্যবহার করছি, সেগুলো তো কেউ না কেউ তৈরি করছে, সে খানিকটা হলেও তো বিজ্ঞান সুখ সুবিধা আমরা পেয়েছি। বিজ্ঞান মানুষকে সুখ সুবিধা দিয়েছে, নিশ্চয়ই দিয়েছে, কিন্তু বিজ্ঞানের অপব্যবহারও হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, সেই দিকগুলো। আপনি কি বলছেন? আপনি মানুষের এতই অন্ধবিশ্বাসে মহাচ্ছন্ন যে বিজ্ঞানকেও সে বিশ্বাস করতে শুরু করেছে। বিজ্ঞান কি বিশ্বাসের বিষয়? হ্যাঁ, সে তো এরপর আর্টিকেল আছে, এর উপর আমার আর্টিকেল আছে যে বিজ্ঞান কি বিশ্বাসের বিষয়? বিজ্ঞান মানে কি? বিজ্ঞান একটা সিস্টেম, এবং তার পেছনে রয়েছে কিছু মানুষ। সেই মানুষগুলোও সবাই বিকশিত নয়। আমি পরীক্ষা নিরীক্ষা করছি, আমি গবেষণা করছি, আমি মেতে আছি কিছু না কিছু আবিষ্কার করার নিয়ে। তার ফলে হয়তো কিছু লাভ হচ্ছে, আবিষ্কারও হচ্ছে এবং মানুষের উপকারও হচ্ছে, মানুষের সুখ সুবিধা দিচ্ছে। কিন্তু আমি কতটা বিকশিত হয়েছি? রকেট ছাড়ার আগে পুজো হচ্ছে, এই তো বিজ্ঞানীরা তাহলে কি অবস্থা? হ্যাঁ, এই 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 উত্তরটাই যেটা আমাদের কাছে যেটা স্পষ্টতা হয়েছে, এইটা যে মানুষের যে স্তর, যেটা আমরা বলছিলাম চেতনার স্তর, যে শারীরিক স্তরের মানুষ রয়েছে, মানসিক স্তরের মানুষ রয়েছে, ভাবনা স্তরের মানুষ রয়েছে, চেতনা স্তরের মানুষ রয়েছে। এই স্তরটা সমাজের মধ্যে রয়েছে এবং এটা থাকবেই। যেটা বলছিলাম আপনাকে, যে সবাইকে সমস্ত রকম সুখ সুবিধা দিলেও তার চেতনার বিকাশ আপনি যেরকম চাইছেন সেরকম নাও হতে পারে, হবেই না। হবেই না সুখ বলতে। সুবিধা পেলে হ্যাঁ, তাহলে আর বিকাশের দিকে যাবেই না। মানুষ কারেক্ট। না, মানুষের আজকে যেটুকু বিকাশ ঘটেছে সেটুকু হচ্ছে ঘা খেয়ে, আঘাতে 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 তার এইটুকু বিকাশ হয়েছে। মানে ওই কোনো বিজ্ঞানের দ্বারা হয়নি, কোনো ধর্মের দ্বারা বা আধ্যাত্মিকতার দ্বারা হয়নি। যেটুকু হয়েছে, এই যে ধরুন আপনাকে একটা উদাহরণ দিচ্ছি আমি, ধরুন আমাদের এই দেশে মানে পশ্চিমবঙ্গে যারা মানে আদি বাসিন্দা, আর যারা পূর্ববঙ্গ থেকে এসে এখানে বাস করছে, এই দুই শ্রেণীর মধ্যে অনেক তফাৎ হয়েছে চেতনা। পূর্ববঙ্গ মানে এই বাংলাদেশেরও আগের কথা বলছি আমি। পূর্ববঙ্গ থেকে যারা এসছে তারা অনেকেই নিঃসহায় নিঃসম্বল ভাবে এখানে এসে লড়াই করে অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে তাকে দাঁড়াতে হয়েছে। এই ঘাত প্রতিঘাতের ফলে তার চেতনার কিছু বিকাশ ঘটেছে। এখানকার যারা আদি মানুষ মানে একদম ওয়েস্ট বেঙ্গলের, তাদের আমি দেখেছি, তাদের মধ্যে যথেষ্ট নেই, মানে কি বলবো, উদ্যোগ নেই, যেটা করতে হবে, এটা করলে আমার উন্নতি হবে, আমি কিন্তু এবার বৈষয়িক বিষয়ে বলছি। এটা তারা অনেকেই বাপের কিছু সম্পত্তি আছে, তার উপর নির্ভর করে হেলে দুলে বসে খেয়ে বেড়াচ্ছে। কিন্তু যারা বিদেশ থেকে এখানে রিফিউজি এসছে, তাদের তো সেটা সম্ভব হচ্ছে না তাদের পক্ষে। তারা কষ্ট করে, লড়াই করে, বিভিন্ন কঠিন পরিস্থিতি প্রতিকূলতার মধ্যে দিয়ে তাকে আজকে দাঁড়াতে হয়েছে, যেটুকু সম্ভব হয়েছে। তার ফলে কি হচ্ছে, তাদের বিকাশ অনেক হয়েছে, তাদের মানসিকতার মধ্যে অনেক অনেক চেতনার বিকাশ ঘটেছে এদের তুলনায়। এটা তো স্পষ্ট আমার সামনে
চোখের সামনে দেখতে পাবেন, আপনি একটু একটু পর্যবেক্ষণ করলেই দেখতে পাবেন। যারা এখানকার আদি মানুষ, তাদের খেয়ে পড়ে বেঁচে থাকাটাই কোন রকমের ব্যাস হলেই যথেষ্ট হবে, তাদের উন্নতি নেই। ওদের উন্নতি হচ্ছে কি করে হচ্ছে? উদ্যম, চেষ্টা, আমাকে দাঁড়াতেই হবে, আমাকে একটা নতুন জায়গায় এসেছি, নতুন জায়গায় এসে আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, আমার আমার ফ্যামিলিকে দাঁড় করাতে হবে, এই যে ব্যাপারগুলো, এর ফলে কি হচ্ছে, তাকে অনেক বাধা বিঘ্ন ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে এগোতে হচ্ছে, তার ফলে তার বিকাশ ঘটেছে। যে মানুষ যত বেশি মানুষের সংস্পর্শে আসবে, যত বেশি বিচিত্র মানুষের সংস্পর্শে আসবে, তার চেতনা বৃদ্ধি পাবে। শুধু ক্লাস করলেই চেতনা বৃদ্ধি পাবে না, তার তো কিছু ব্যাপার আছে, ফর্মুলা আছে। আপনি যত বেশি বিচিত্র ধরনের মানুষের সংস্পর্শে আসবেন, আপনার চেতনা বৃদ্ধি পাবে। যত এখন এখন তাদের তো তারা নিঃস্ব বা তাদের খুব প্রয়োজন ছিল বলে তারা লড়াই করেছে বা হ্যাঁ সংঘর্ষ হ্যাঁ, করেছে। এটা এটা প্রয়োজন তো আমি তৈরি করে দিইনি, আপনিও করেননি, এটা ঘটনাক্রমেই হচ্ছে। সেই এটা ঘটনাক্রমেও কারণ ঘটনাক্রমে, রয়েছে, যা যেটা ভিন্ন দিকে যাবে। হ্যাঁ হ্যাঁ আছে তো, কারণ তো আছে, কারণ ছাড়া কিছু হয় না। এই মহাবিশ্বের যে চলছে তার পেছনে কিছু না কিছু কারণ রয়েছে, কোনো না কোনো কারণের ভিত্তিতে চলছে। ওই ঈশ্বরের ইচ্ছা হলো এটা করে দিল, এরকম ব্যাপার নয়। ঈশ্বরও যদি চলে, ঈশ্বরের কথার কথা বলছি, ঈশ্বরও কারণের ভিত্তিতেই চলে। ঠিক আছে, অনেক কথা হলো। হ্যাঁ ঠিক আছে, আরেকদিন আমরা ভিডিওতে লাইভ করব বা আমরা এরপরে কোন সাক্ষাতে। ভিডিও ভিডিও করার প্রতি খুব বেশি আমার আগ্রহ নেই, কারণ আমার বক্তব্যগুলো নেওয়ার মতো মানুষের সংখ্যা খুব কম আছে। না, বহু মানুষ তারা আছে যারা এগুলো শুনতে চায়, আমাদের কাছে আছে এরকম বহু মানুষ। কিছু তো আছেই, আমার কিছু তো নিজেরই আছে, আগ্রহ রয়েছে, বুঝতেই পারছেন। কিছু তো আছে, নিশ্চয়ই আছে। তো তাহলে আমরা কিন্তু একদিন সাক্ষাতেই বিস্তারিত কথাবার্তা বলবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আপনি যদি দিকে আসেন তাহলে আমাকে জানাবেন, বা মাঝে আপনি একটু সুস্থ হয়ে উঠুন তাহলে পরে ফোনে। আপনাদের আপনাদের ক্লাস ক্লাস ইয়েটা মানে ডিসকাশনটা, সেটা কি কোন কোন টাইমে বেশি করেন? সেটা বক্তার উপরে ডিপেন্ড করে, বক্তার কখন কি সময় হয় সেই অনুযায়ী আমাদের সেট করতে হয় টাইমটা। তো সেটা সেটা লাইভ করেন না, আপনারা রেকর্ডিং করে পরে ছাড়েন, তাই তো? না না, এটা লাইভ হয়, অনলাইনে লাইভ হয়। হ্যাঁ, এটা একই সঙ্গে দর্শকরা জুড়তে পারে। ঠিক আছে, দেখা যাক। হ্যাঁ, তাহলে তাহলে কদিন পরে তাহলে আমরা কথা বলে আরেকবার, তখন দিনটা ঠিক করে নেব। হোয়াটসঅ্যাপ নাম্বার তো পেলেন, আপনি রাখবেন যোগাযোগ। হ্যাঁ, আমি আপনাকে হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি এখনই, বা আপনি আপনার লিঙ্ক যা আছে কিছু আমাকে পাঠাতে পারেন। ঠিক আছে, আচ্ছা, দেখবো, ঠিক আছে। ওকে ওকে ওকে, নমস্কার। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন।